এখন আমরা দেখব বাংলাদেশের 20টি জনপ্রিয় স্টেডিয়াম এবং ডিটেলস। তার সাথে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি। চলেন দেখে আসি। বর্তমানে আমাদের বাংলাদেশে আনুমানিক 70 থেকে 80টি স্টেডিয়াম রয়েছে, যার মধ্যে বেশিরভাগই ক্রিকেট এবং ফুটবল স্টেডিয়াম রয়েছে এবং এর মধ্যে কিছু স্টেডিয়াম রয়েছে যেগুলো দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20 থেকে 30 হাজার। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে বড় 20টি স্টেডিয়াম সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার নম্বর 20-এ রয়েছে বসুন্ধরা কিংস এরিনা। এটি হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি ফুটবল স্টেডিয়াম, যেখানে বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল তাদের হোম ম্যাচ আয়োজন করে থাকে। স্টেডিয়ামটি চালু হয়েছিল 2022 সালে, আর এখনো পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে এই স্টেডিয়ামে এবং স্টেডিয়ামটিতে প্রায় 14,000 দর্শক একসাথে খেলা দেখতে পারে। এরপর নম্বর 19-এ রয়েছে শহীদ আবু সাইদ স্টেডিয়াম। পূর্বে স্টেডিয়ামটির নাম ছিল রংপুর স্টেডিয়াম। 1968 সালে এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল, তবে স্টেডিয়ামটিতে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। স্টেডিয়ামটি ফুটবল এবং ক্রিকেট উভয় ধরনের খেলার জন্য তৈরি করা হয়েছে এবং স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। এরপর নম্বর 18-তে রয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি সিলেটের লালবাজারে অবস্থিত। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও অধিকাংশ সময় ক্রিকেট ও ফুটবলের জন্যই ব্যবহার করা হয়। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 1965 সালে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন হয়েছে এই স্টেডিয়ামে, আর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। এরপর নম্বর 17-তে রয়েছে শহীদ আবরার ফাদ স্টেডিয়াম। পূর্বে এই স্টেডিয়ামটির নাম ছিল কুষ্টিয়া স্টেডিয়াম। স্টেডিয়ামটি 1979 সালে নির্মাণ হয়েছিল, তবে 2020 সালে নতুন করে নির্মাণ করা হয়েছে, তাই স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর এবং আধুনিক। স্টেডিয়ামটিতে একসাথে প্রায় 15,000 দর্শক খেলা দেখতে পারবে। এরপর নম্বর 16-তে রয়েছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এটি রাজশাহীতে অবস্থিত একটি প্রধান স্টেডিয়াম, যেটি পূর্বে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। স্টেডিয়ামটি প্রধানত ক্রিকেটের জন্য ব্যবহার হয়ে থাকে, তবে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। এরপর নম্বর 15-তে রয়েছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম। পূর্বে এটির নাম ছিল শেখ আবু নাসের স্টেডিয়াম। 2004 সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। একসময় স্টেডিয়ামটিতে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল, তবে বর্তমানে বহুদিন ধরে এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 16,000। এরপর নম্বর 14-তে রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম। পূর্বে এটির নাম ছিল বগুড়া বিভাগীয় স্টেডিয়াম। 2002 সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্টেডিয়ামটিতে 5টি ওয়ানডে ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল, তবে গত বেশ কয়েক বছর ধরে এখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। শহীদ চান্দু স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা প্রায় 17,000। এরপর নম্বর 13-তে রয়েছে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, যেটি ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নামেও পরিচিত। 1961 সালে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল। সেই সময় স্টেডিয়ামটি তৈরিতে ব্যয় হয়েছিল মাত্র 18 কোটি টাকা। এখানে সাধারণত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ফুটবল ও ক্রিকেট খেলা হয়ে থাকে, তবে এই স্টেডিয়ামটি ফুটবলের দর্শক টানার ক্ষেত্রে জনপ্রিয় এবং একসাথে প্রায় 18,000 দর্শক খেলা দেখতে পারে এই স্টেডিয়ামে। এরপর নম্বর 12-তে রয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। পূর্বে যার নাম ছিল কুমিল্লা স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি হয়েছিল 2016 সালে এবং এটি তৈরি করতে ব্যয় হয়েছিল 32 কোটি টাকা। স্টেডিয়ামটিতে ফুটবল এবং ক্রিকেট উভয় খেলা আয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন আঞ্চলিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। স্টেডিয়ামটিতে একসাথে প্রায় 18,000 দর্শক খেলা দেখতে পারে। এরপর নম্বর 11-তে রয়েছে গোপালগঞ্জ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেটি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত। স্টেডিয়ামটি 13 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে এবং 2013 সালে এটি চালু হয়েছিল, আর এটি বাংলাদেশের একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে চালু হয়েছিল। বর্তমানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,000। এরপর নম্বর 10-এ রয়েছে শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম, যেটি নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত। এই মাঠে 2004 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এবং এই পর্যন্ত বহু আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে, তবে সংস্কারের অভাবে স্টেডিয়ামটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। এরপর নম্বর 9-এ রয়েছে নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম। পূর্বে এটির নাম ছিল শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে
তবে 2014 সালে নতুন করে সংস্কার করা হয় এটিকে। এটি মূলত ফুটবল ও ক্রিকেট সহ অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছিল। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। এরপর নম্বর 8-এ রয়েছে কমলাপুর স্টেডিয়াম। এটি ঢাকার কমলাপুরে অবস্থিত একটি নান্দনিক স্টেডিয়াম। এটি একটি ফুটবল স্টেডিয়াম যা বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হোম গ্রাউন্ড, এবং এটি ঢাকা লীগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের প্রধান খেলার মাঠগুলোর মধ্যে একটি। এটি চালু হয়েছিল 2001 সালে এবং এখন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে আয়োজিত হয়েছে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। এরপর নম্বর 7-এ রয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ঢাকায় অবস্থিত, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বর্তমানে এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফুটবল ম্যাচের জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফুটবল ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। এরপর নম্বর 6-এ রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি সিলেটের একটি বহুমুখী স্টেডিয়াম। সবুজ পাহাড়, টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি বাংলাদেশের সবথেকে সুন্দর স্টেডিয়াম হিসেবে বেশ পরিচিত। স্টেডিয়ামটি 2007 সালে নির্মিত হয়েছিল। এটি ক্রিকেটের পাশাপাশি ফুটবলের জন্য ব্যবহৃত হয়। 2014 সালে টি-20 বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামকেও নির্বাচন করে বিসিবি। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 21,000। এরপর নম্বর 5-এ রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, বর্তমানে যেটির নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। এটি চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত। স্টেডিয়ামটির পাশেই রয়েছে বঙ্গোপসাগর। এটি আইসিসি অনুমোদিত টেস্ট প্লেয়িং আন্তর্জাতিক ক্রিকেট মাঠগুলোর একটি। 2011 ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে গ্রুপ পর্বে 2টি খেলা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও এখানে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। আর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 22,000। এরপর নম্বর 4-এ রয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এটি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এটি বর্তমানে শুধুমাত্র ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2006 সালে এটি চালু হয়েছিল। এই মাঠটি বিশ্বমানের সুবিধাগুলোর সমন্বয়ে তৈরি একটি আধুনিক স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামটি উপমহাদেশের সেরা মাঠগুলোর একটি। 2011 বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম গ্রাউন্ড, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 26,000। এরপর নম্বর 3-এ রয়েছে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম। এটি 1966 সালে নির্মিত বরিশালের বৃহত্তম স্টেডিয়াম। এটির আয়তন প্রায় 30 একর এবং আয়তনে এটি বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম। স্টেডিয়ামটি সাধারণত ফুটবল ও ক্রিকেট খেলার জন্য বেশি ব্যবহার হচ্ছে। এখানে মূলত জেলা ও জাতীয় পর্যায়ের ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন হয়, তবে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচও এখানে খেলা হয়েছে। স্টেডিয়ামটিতে একসাথে প্রায় 30,000 দর্শক খেলা দেখতে পারে। এরপর নম্বর 2-এ রয়েছে জেলা স্টেডিয়াম চট্টগ্রাম, যেটি এম এ আজিজ স্টেডিয়াম নামেও পরিচিত। এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ স্টেডিয়াম। স্থানীয় ক্রিকেট এবং ফুটবল ম্যাচ এই মাঠে খেলা হয়। এই স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতা প্রায় 30,000। এটি 1977 সালে তৈরি হয়েছিল। স্টেডিয়ামটিতে একসময় বহু ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল, তবে এটি বর্তমানে ফুটবল মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর নম্বর 1-এ রয়েছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম। এটি ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত। স্টেডিয়ামটি আগে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো, কিন্তু বর্তমানে স্টেডিয়ামটিকে কেবল ফুটবল মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এর ধারণ ক্ষমতা প্রায় 36,000। এটি 1954 সালে পাকিস্তান সরকার দ্বারা নির্মিত হয়েছিল, তবে এটিকে নতুন করে সংস্কার করা হয় 2021 সালে। স্টেডিয়ামটিতে একসময় বহু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তবে 2005 সালে এটিকে শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের ইতিহাস অনেক বড় এবং পুরনো। এটি বর্তমানে বাংলাদেশের সবথেকে আধুনিক স্টেডিয়াম হিসেবে পরিচিত। তো এই ছিল বাংলাদেশের। তো আমরা এখানে দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্টেডিয়ামগুলো, যেখানে ক্রিকেট, ফুটবল এবং নানা রকমের খেলাধুলো কিন্তু হয়ে থাকে। অ্যান্ড কিছু ক্রিকেট ময়দান শুধুমাত্র ক্রিকেট খেলাই হয়, কিছু জায়গাতে দুরকম খেলাই হয়। অ্যান্ড অনেক ফুটবল ময়দান এবং ক্রিকেট ময়দান কিন্তু রয়েছে। অ্যান্ড যত আমরা আগের দিকে গেলাম তত আমরা উন্নত ক্রিকেট ময়দানগুলো কিন্তু দেখতে পেলাম। মানে আগেরগুলো ভালো, কিন্তু সেখানে 15,000, 17,000, আবার কোনোটা 18,000, 20,000 ধরছে। আর শেষে যেটা লাস্ট দেখলাম সেটা হচ্ছে 36,000 সর্বোচ্চ। এখানে মানে এই যে খেলার মাঠগুলো সেগুলো এখনো অনেকটাই সেখানে রেগুলার খেলা হয়, তার জন্য সেখানে মাঠগুলো খুব সুন্দরভাবে রাখা আছে। আর একটা মাঠ দেখলাম যেটা হচ্ছে মানে সেটা আরো উন্নত করতে হবে, সেটা কোনো জায়গায়। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ সব মাঠ এখানে তো সব আন্তর্জাতিক লেভেলের মাঠ নয়। কিছু মাঠ মানে নর্মাল বলছি ওটা পরিচর্যা করতে হবে, পরিচর্যা করলে আবার ঠিক হবে।
একদম সেটা এখানে হবে। মানে প্রত্যেকটা হচ্ছে মাঠেই দেখতে খুব সুন্দর, আর এই শেষের যেটা দেখলাম সেটা দেখতে বেশি সুন্দর লাগলো। আর প্রত্যেকটা মানে যদি খেলা রেগুলার হয় তাহলে মাঠগুলোও ভালো থাকবে। এখানে একদমই তাই। অনেকগুলো এক জায়গায় মানে অনেকগুলো মাঠ আছে। একদম বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, এটা তো ক্রিকেটে অনেক এগিয়েছে, কিন্তু ফুটবলে এখনও অনেকটা পিছিয়ে আছে। যদি ফুটবলে ইন ফিউচার আরও অনেক এগোয়, বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন, তাহলে হয়তো আরও উন্নত হয়তো হবে, তাই না? কারণ ফুটবল ময়দান আরও উন্নত হওয়াটা দরকার, এবং আশা করব পরবর্তীকালে আপনাদের দেশ এবং আমাদের দেশ দুই দেশই ফিফাতে চান্স পাক, এবং তার মধ্যে কিন্তু সেখানেও আমরা আর্জেন্টিনা ব্রাজিল যেমন সাপোর্ট করছি একে অপরকে, বিভিন্ন রকমের অন্যান্য কান্ট্রিকে, তেমনি যেন নিজেদের কান্ট্রিকেও যেন সাপোর্ট করি, সেটা হলে কিন্তু খুব ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর আপনার কোন মাঠটা আপনাদের বাড়ির কাছে বা কোন মাঠটা আপনাদের এরিয়াতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা। টাটা।